সেই 1937 সালের ডিসেম্বর। এক তরুণ প্রথম নিজের গলা শুনল রেকর্ডে। তখন কে জানতো এই ছেলেটি একদিন বাংলা সঙ্গীতের ইতিহাস বদলে দেবে। আজ আমরা ফিরে যাচ্ছি সেই শুরু দিনের কাহিনীতে, কিভাবে এক সাধারণ ছাত্র থেকে জন্ম নিলেন মহান শিল্পী হেমন্ত মুখার্জি। যাদবপুরে পড়ার সময় হেমন্ত মুখার্জির গানের রেওয়াজটা আবার বাড়ল। নতুন নতুন বন্ধু হলো, গানে তাদের খুব উৎসাহ। কলেজের ফাংশানে তো তখন তিনি বাঁধা আর্টিস্ট। সেই সময় হেমন্ত মুখার্জির বাবা একদিন বললেন, কিরে রেকর্ড করবি? বাবার কথা শুনে হেমন্ত মুখার্জি তো অবাক। বাবা তার রেকর্ডের কথা বলছেন। তার উত্তর শোনার আগেই বাবা বললেন, আমাদের আপিসের শান্তি বোস কলম্বিয়া কোম্পানিতে চেলো বাজায়। ও বললে, কালিদা তোমার ছেলে তো শুনছি খুব গেয়ে বেড়াচ্ছে, তা ওকে একবার পাঠিয়ে দিও তো আমার কাছে, তেমন বুঝলে রেকর্ড করিয়ে দেবো। এরপর বাবাই সব ব্যবস্থা করে দিলেন। বাবার বন্ধু শান্তি বসু তাকে নিয়ে গেলেন শৈলেশ দত্তগুপ্তের কাছে। শৈলেশ দত্তগুপ্ত তখন কলম্বিয়া আর HMVর নামকরা সুরকার। ওর সুরে তখন ছোট বড় সবাই রেকর্ড করছে। ওরই সামনে তাকে একদিন হাজির করিয়ে শান্তিদা বললেন, শৈলেশবাবু দেখুন তো ছেলেটাকে টেস্ট করে, গায়ে ভালো। শৈলেশ দত্তগুপ্ত মশাই তাকে বললেন, কি গান করো, আধুনিক? তা বেশ, গাও একটা। হারমোনিয়ামটা টেনে নিয়ে হেমন্ত মুখার্জি গাইতে বসলেন। যে গানটা সেদিন গিয়েছিলেন তার প্রথম লাইনটা হচ্ছে, যদিও দূরে থাকো তবু যে ভুলি নাকো। গানের অর্ধেকটা গাওয়ার পর শৈলেশবাবু হাত তুলে থামতে বললেন। হেমন্ত মুখার্জি বুঝলেন পরীক্ষায় ফেল। মিনিট কয়েক বসে থাকার পর উঠতে যাবেন, এমন সময় শৈলেশবাবু বললেন, উঠছ কোথায়? একটু বসো, আজই একটা গান তুলে নাও, কাল আর একটা শিখিয়ে দেবো। আরে হাঁ করে দেখছো কি, 10 দিনের মধ্যে রেকর্ড করতে হবে। নিজের কানকেই তখন বিশ্বাস করতে পারছিলেন না হেমন্ত মুখার্জি। এসব উনি বলছেন কি? এই রেকর্ডের জন্য সুভাষ তাকে নিয়ে কত জায়গায় ঘুরেছেন। সবাই ফিরিয়ে দিয়ে বলেছে, না, রেকর্ডের গলা নয়। আর ইনি পুরো গান না শুনে রায় দিয়ে দিলেন। তাকে ভালোবেসে না তার গানকে ভালোবেসে সেদিন বুঝতে পারেননি হেমন্ত মুখার্জি। বুঝেছিলেন অনেক পরে, কিন্তু সেই প্রথম দিন থেকেই উনি হয়ে গেলেন তার শৈলেশদা। এর অনেক পরে একদিন শৈলেশদা তাকে বলেছিলেন, মানুষকে বুঝতে যদিও বা আমার ভুল হয়, মানুষের প্রতিভা বুঝতে আমার কখনো ভুল হয় না। যাই হোক, রেকর্ডের জন্য 2টো গান তাকে শিখিয়ে দিলেন শৈলেশদা। একটা গান বলো গো বলো মোরে, আর অন্যটা জানিতে যদি গো তুমি। 2টো গানই নরেশ্বর ভট্টাচার্যের লেখা। ঠিক 10 দিনের মাথায় রেকর্ড হয়ে গেল। হেমন্ত মুখার্জির জীবনের প্রথম রেকর্ড। এতদিন গেয়েছেন, ওপরে শুনেছে, এবার নিজের গান নিজে শুনতে পাবেন। আরও অবাক কাণ্ড, 15 দিনের মধ্যে তার প্রথম রেকর্ড বেরিয়ে গেল বাজারে। এ যেন ঠিক পোঁতার সঙ্গে সঙ্গে গাছে ফুল। সে বড় আনন্দের, সে বড় উল্লাসের দিনগুলো। সালটা 1937, ডিসেম্বরের শেষ। সেই ফেলে আসা দিনগুলোর জন্য আজও মন কেমন করে। এই সময়ের কত ঘটনা এখনও মনের চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু এসব তো আর ফিরে পাবার নয়, শুধু মনে মনে উপভোগ করা। তাই তিনি মাঝে মাঝে তাই করেন। কাশী তার জন্মস্থান। ছেলেবেলায় প্রায় যেতেন ওখানে মামার বাড়ি। তার এক মাস্তুতো দাদাও তখন প্রায় আসতেন কাশীতে। উনি হেমন্ত মুখার্জিকে নিয়ে কাশী শহর চষে বেড়াতেন। বেশিরভাগ সময়ই যেতেন গঙ্গার দিকে। খুব নৌকো চড়ে বেড়ানোর শখ। উনি পরে নৌ বিভাগের এক দায়িত্বপূর্ণ পদে বহাল হয়েছিলেন। কমান্ডার KK মুখার্জি, কালীকৃষ্ণ মুখোপাধ্যায়। সেই সময় কাশীতে খুব স্বদেশী আন্দোলন চলছে। লাল নীল কাগজে বিদ্রোহের কবিতা ছেপে বিলোচ্ছে আন্দোলনকারীরা। হেমন্ত মুখার্জির হাতেও এসে পড়েছিল কয়েকখানা এমন লাল নীল কাগজ। তিনি করতেন কি, ওই সব বিদ্রোহের কবিতাগুলোতে সুর দিয়ে গাইতেন। তার মাস্তুতো দাদা জিজ্ঞাসা করতেন, এসব গান কোথায় শিখলি? উত্তরে বলতেন, এসব গান নয়, কবিতা, আমি সুর দিয়ে গাইছি। দাদা উৎসাহ দিয়ে বলতেন, নিজে সুর দিয়ে গাইছিস, তাহলে তো আর গানের জন্য তোর ভাবনা নেই। এরপর দাদাও লাল নীল কাগজ জোগাড় করে তার হাতে দিতেন, নে ভালো সুর দে, তারপর আমাকে শোনাস। এইভাবেই তখন তিনি গানটাকে নিজের সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন। কথা পেলেই তাকে সুর দিয়ে যাওয়া, এটা তখন খেলার মতো পেয়ে বসেছিল তাকে। যদিও সেসব সুর এমন কিছু নয়, নিছক একটা খেয়াল। অনেকটা মাছ ধরবার মতো। রুই কাতলা ধরবার তো ক্ষমতা নেই, তাই বাঁশের কঞ্চিতে সুতো বেঁধে ভাতের টোপ দিয়ে পুঁটি মাছ ধরা। তখন বড় টোপ পাবেন কোথায় যে রুই কাতলা ধরবেন?
ভরসা বলতে তখন একমাত্র শৈলেশদা। উনি সেই গোড়ার দিক থেকেই তাকে ভালোবেসে ফেলেছিলেন। সেই সময় শৈলেশদা ভবানীপুর ছেড়ে চলে গেলেন টালিগঞ্জে। হেমন্ত মুখার্জির বাড়ি থেকে একটু দূরে হয়ে গেল। ওর কাছে তাকে তখন প্রায় রোজই যেতে হতো। একটা রেকর্ড বেরিয়েছে, আবার নতুন রেকর্ডের ব্যবস্থা করছেন শৈলেশদা। একদিন শৈলেশদা বললেন, তোমার আজকাল এত দেরি হয় কেন আসতে? একটু তাড়াতাড়ি আসতে পারো না, আগে তো আসতে। হেমন্ত মুখার্জি বললেন, আগে তো কাছে ছিলেন, একটুখানি পথ, এখন এই লম্বা রাস্তাটা হেঁটে আসতে বেশ সময় লাগে। শৈলেশদা উত্তরে বললেন, তা হেঁটে আসার দরকার কি, ট্রামে করে এলেই পারো। জবাবে সেদিন হেমন্ত মুখার্জি শৈলেশদাকে তাদের অসচ্ছল সংসারের গোটা চেহারাটাই জানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমার বাবা তো ম্যাকেঞ্জির সাধারণ কেরানি, খুব অল্প আয়, তার ওপর কিছু ধার দেনা হয়ে গেছে, দেনার দায় বাড়িটাও চলে যেত। মামা পাওনাদারদের দেনা মিটিয়ে বাড়িটা বাঁচিয়েছেন। আমার মামা খুব ভালো, অনেক সাহায্য করেন আমাদের নতুন জামা কাপড় কেনবার পর্যন্ত টাকা থাকে না, সব আসে মামার বাড়ি থেকে। আমার মাস্তুতো ভাই বোনদের পুরনো জামা কাপড় পরে আমরা মানুষ হচ্ছি। তা বাবা আর কি করবেন বলুন, উনি তো ঠাকুরদার কিছু পাননি। ঠাকুরদার কিছু ঋণ মাথায় নিয়ে সংসারে নেমেছেন। একটা লোকের আয় সংসার চলছে। আমরা 4 ভাই 1 বোন, সব মিলিয়ে খরচা তো কম নয়। তবু বাবা অফিসের পরে 2টো টিউশনি করেন, তার শেয়ার কত। আরও হয়তো অনেক কিছু বলতে যাচ্ছিলেন। শৈলেশদা তাকে থামিয়ে দিয়ে বললেন, ব্যাস ব্যাস, বুঝেছি, তুই কাল থেকে আমার কাছ থেকে ট্রাম ভাড়া নিয়ে নিস। এতটা পথ রোজ রোজ হেঁটে আসা যায়? এরপর থেকে শৈলেশদা তাকে ট্রাম ভাড়া দিয়ে দিতেন। হেঁটে আসার কষ্ট দেখেই উনি তাকে ট্রাম ভাড়া দিতেন। কিন্তু কষ্ট বলে কোনো জিনিস হেমন্ত মুখার্জির তখন জানা ছিল না, আজও নেই। মধ্যবিত্ত ঘরের ছেলে তিনি, অভাবের সংসার, দুবেলা যে 2টো খেতে পান এটাই যথেষ্ট। অনেকে তো তাও পায় না, সেই তিনি হেঁটে আসাটাকে কষ্ট কী করে ভাববেন। তবে সময় বাঁচাবার জন্য তাকে ট্রামে আসতে হতো, কারণ তখন তার সময়ের বেশ টানাটানি। ইঞ্জিনিয়ারিং কলেজ করতে হচ্ছে, তার একটা পড়াশোনা আছে, সাহিত্যটা তখনও টুকটাক চলছে, আর বাকি সময়টা গানের পেছনে দিচ্ছেন। অতএব তখন থেকেই তাকে ঘড়ি ধরে কাজ করতে হতো। বাড়িতে তখনও হারমোনিয়াম নেই, টাকা কোথায় যে হারমোনিয়াম কিনবেন? প্রথম রেকর্ড করে পেলেন মাত্র 20 টাকা, তা সে টাকা দিয়ে তো হারমোনিয়াম হবে না। এর 2 মাস পরেই অবশ্য বেরোলো তার দ্বিতীয় রেকর্ড। গানের প্রথম লাইনটা, তোমারে চাহিয়া প্রিয় বুঝিনু বিফল চাওয়া। এবার ঠাকুর মুখ তুলে চাইলেন যেন। তখন যা চাইছিলেন তা বিফল হলো না। চাইছিলেন একটা হারমোনিয়াম। আগের 20 আর এখনকার 20 মিলিয়ে 40 টাকা। সেই টাকা দিয়ে বাবা তাকে একটা হারমোনিয়াম কিনে দিলেন। সেই হারমোনিয়াম ভবানীপুরের বাড়িতে আছে, জার্মান রিড, এখনও ভালো বাজে। এইবার তার খুব সুবিধে, আর হারমোনিয়ামের জন্য বাড়ি বাড়ি ঘুরতে হবে না। এখন নিজের বাড়িতে বসেই চালাতে পারবেন সঙ্গীত চর্চা। এই সময় শৈলেশদা একদিন বললেন, তুই তো কেবল আধুনিক গান করছিস, রবীন্দ্রসঙ্গীতটাও শুরু কর, অফুরন্ত ভাণ্ডার, গিয়ে কুল কিনারা পাবি না। হেমন্ত মুখার্জি বললেন, শিখতে তো চাই, কিন্তু শিখবো কার কাছে? উনি বললেন, কারোর কাছে শিখতে হবে না, স্বরলিপির বই দেখে দেখে গান তুলবি। হেমন্ত মুখার্জি বললেন, আমি তো স্বরলিপি থেকে গান তুলতে জানি না। শৈলেশদা রবীন্দ্রসঙ্গীতের একটা স্বরলিপির বই তাকে দিলেন, আকার মাত্রিক স্বরলিপি। স্বরলিপির নিয়মকানুনও বুঝিয়ে দিলেন জলের মতো। তিনি তো আনন্দে লাফিয়ে উঠলেন, গান তোলার এত সুবিধে, কাউকে ধরতে হবে না গানের জন্যে, নিজেই শিখে নিতে পারবেন বই দেখে। স্বরলিপির বইটা মাথায় ঠেকিয়ে সেদিন মনে মনে বলেছিলেন, গুরুদেব, আজ থেকে তুমি আমার গানের গুরু। প্রথম যে রবীন্দ্রসঙ্গীতটা তিনি তুলেছিলেন সেটা হচ্ছে তার প্রথম গান, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি। তখন তার মনেও গানের কলি সবে ধরেছে। গান নিয়ে কত ছেলে মানুষই করেছেন। প্রথম রেকর্ডটা বেরোবার পর ওটাকে একটা কাগজে মুড়ে বাড়ি বাড়ি ঘুরতেন। যাদের বাড়িতে যেতেন তারা জিজ্ঞেস করতেন, তোমার হাতে ওটা কি? লজ্জা পেয়ে বলতেন, ও কিছু নয়, ও এমনি একটা জিনিস। তারা জিজ্ঞেস করতেন, কি এমনি বলোই না? তখন বলতেন, এটা রেকর্ড, আমার রেকর্ড। তাকে সবাই খুব ভালোবাসতেন, তাই আগ্রহ দেখিয়ে বলতেন, তোমার রেকর্ড, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, দাও শুনি। এইভাবে তিনি তখন বাড়ি বাড়ি গিয়ে নিজের রেকর্ড শোনাতেন।